নমস্কার, এনকেটিভি বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আরজি কর নিয়ে উত্তাল গোটা রাজ্য এবং প্রতিবাদের ঝড় বিভিন্ন জায়গায় উঠছে, বিভিন্নভাবে উঠছে। নাগরিক সমাজ তারা যেরকম পথে নামছেন সাধারণ মানুষ, পথে নামছেন টলি পাড়ার শিল্পীরা। কাঞ্চন মল্লিকের একটি বক্তব্যকে ঘিরে তুমুল বিতর্ক, আর সেই বিতর্কের জেরে চন্দন সেন, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তীর মতো শিল্পীরা তারা পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন। আজ আমাদের তারাদের কথা অনুষ্ঠানে অতিথি রয়েছেন পিঙ্কি ব্যানার্জি, আর এই সামাজিক যে প্রেক্ষাপট সেটা নিয়েই আমরা আলোচনা করব পিঙ্কিদির সাথে। এনকেটিভির স্টুডিওতে তোমাকে অনেক স্বাগত। এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা প্রত্যেকে যাচ্ছি, তো কি বলবে তুমি? কালো ছাড়া আর কিছু পড়তেই ইচ্ছে করছে না, এটা হচ্ছে প্রাথমিক রিয়াকশন। তবে বাইরেটা যত কালো হচ্ছে ভেতরটা তত আলো হচ্ছে। উত্তাল পরিস্থিতি, উত্তাল পরিবেশ, এবং সেখানে সব থেকে চেষ্টা করছি নিজের মন, নিজের মস্তিষ্ককে ঠান্ডা রাখতে। শুরু থেকেই এটা একটা মানুষের মুভমেন্ট ছিল এবং এটা শেষও করতে চাই আমরা মানুষের মুভমেন্ট হিসেবে। আমি নিজেকে একজন অত্যন্ত সাধারণ মানুষ হিসেবেই ধরি। আমি যে একজন সাধারণ মানুষ এটা বলতে আমার কোনো লজ্জা নেই। আমি সেকেন্ড হ্যান্ড অল্টো গাড়ি চড়ি, এটা বলতে আমার কোনো লজ্জা নেই। আর যেদিনই লজ্জাটা পাবো সেদিন সময় আসবে নিজেকে বিক্রি করার, যেটা আমার জীবিত অবস্থায় আমি চাই না হোক। আমি এটুকুই প্রত্যেক দিন সকালবেলা আমার ব্রহ্ম মুহূর্তে বলতে পারি ঘুম থেকে ওঠার অভ্যেস রয়েছে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে যখন মেডিটেশন করি আমি তখন নিজেকে এটাই বলি যে আমাকে সাধারণ রেখো, keep me connected with the universe, and that is how I practice my spiritualism, which has no connection with religion. আর আমি যেটা দিয়ে শুরু করলাম যে এত প্রতিবাদ, এত ঝড় উঠছে, অত্যন্ত একটা নারকীয় ঘটনা, তারই মধ্যে যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি এবং সম্প্রতি যে ঘটনা, কাঞ্চন মল্লিকের একটি বক্তব্যকে ঘিরে ভীষণভাবে বিতর্ক এবং পরপর শিল্পীরা পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তুমিও প্রতিবাদ জানিয়েছো তোমার মতো করে। একদম। আর এটা তো বলার অপেক্ষা রাখে না কোনোভাবেই যে কাঞ্চন মল্লিকের প্রাক্তন স্ত্রী হিসেবে যদি তোমাকে আমি এই প্রশ্নটা করি যে এই জায়গায় দাঁড়িয়ে তোমার এই মুহূর্তে কি মনে হবে? প্রতিবাদ তো তুমি জানিয়েছো, কিন্তু সামগ্রিক প্রেক্ষাপটে যেভাবে পুরস্কার ফেরানো হচ্ছে, যেভাবে পুরো মুভমেন্টটা হচ্ছে, কি কি মনে হয় তোমার? প্রথমেই আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে কাঞ্চন মল্লিকের প্রাক্তন স্ত্রী এটা আমার পরিচয় নয়। একদম। আমি প্রথমে একজন মানুষ হিসেবে জন্মেছি। আমি প্রথমেই বলছি তুমি সাধারণ, একদম সাধারণ। হ্যাঁ, শিল্পীর আগেও সাধারণ একজন মানুষ। আমি একজন মানুষ হিসেবে জন্মেছি, তারপর বুঝতে পেরেছি যে আমি একজন সাধারণ মানুষ, তারপর বুঝতে পেরেছি যে আমি একজন মেয়ে, ঠিক। তারপর বড় হওয়ার সাথে সাথে বুঝতে পেরেছি আমি একজন শিল্পী। এই পুরো ঘটনাটার মধ্যে হয়তো আমার সাথে কারুর না কারুর সম্পর্ক জুড়েছে, আমার বাবা মার সাথে জুড়েছে, আমার ঠাকুমার সাথে জুড়েছে, আমার দাদার সাথে জুড়েছে, আমার বৌদির সাথে জুড়েছে, আমার ভাইপোর সাথে জুড়েছে, আমার ছেলের সাথে জুড়েছে, একটা সময় আমার স্বামীর সাথে জুড়েছে, শাশুড়ির সাথে জুড়েছে, শ্বশুরের সাথে জুড়েছে। কিন্তু এই সবটাই আমার একটা আংশিক পরিচয়। ঠিক। আমার একমাত্র এক এবং অদ্বিতীয় পরিচয় হচ্ছে আমি একজন মানুষ। দ্বিতীয়ত আমি একজন সাধারণ মানুষ। তৃতীয়ত আমি একজন সাধারণ খেটে খাওয়া মানুষ। চতুর্থ, যে পরিচয়টা আমার লালন পালন করতে খুব ভালো লাগে সেটা হচ্ছে আমি একজন সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, এবং আমি একজন মা। মা, একদম। এটা গ্লাস, এটা কাপ, এটা কে চিনিয়েছে?
বাবারা নিশ্চয়ই চিনিয়েছেন, কিন্তু বাবাদের ওপর যেহেতু মানে আমরা যে সিস্টেমটা দেখে বড় হয়েছি, বাবাদের ওপর সংসার চালাবার একটা দায়িত্ব থাকতো, সুতরাং সংসারটাকে বেঁধে রাখার দায়িত্ব হচ্ছে মায়েদের ওপর, তাই তো? তো মাই না হাতে ধরে চিনিয়েছে যে এটাকে বলে গ্লাস, এটাকে বলে কাপ। এই গ্লাস আর কাপের অধ্যায়টা যখন পার করে এসেছি, তখন কিন্তু মাই প্রাথমিকভাবে চিনিয়েছে কোনটা ভুল কোনটা ঠিক। একদম। আমারও ওপরও সেই দায়িত্বটা বর্তায়। তোমার ওপর দায়িত্ব অনেক বেশি বর্তায় বোধহয়। সত্যি কথা বলতে কি জানিস, আর যত দেখছি, যত দিন যাচ্ছে, আমি তো অফিশিয়ালি সিঙ্গেল মাদার, একদমই তাই। ভেবে দেখবেন, আমি আমার চিন্তা ভাবনাটা কোনোদিনও কারোর ওপর চাপিয়ে দিইনি। আসলে কি সব মায়েরাই সিঙ্গেল নয়? মা দুর্গার ওই 10টা হাত দিয়েই উনি পুরোটা সামলেছে। আলটিমেটলি না মায়ের ওপরই সবটা বর্তায়। বেশ কিছু ক্ষেত্রে দেখা যায় যে যখন সন্তানরা ভালো পারফর্ম করছেন তখন বলা হয় যে অমুক বাবার ছেলে, কিন্তু যখন খারাপ করেন তখন বলে মায়ের কি শিক্ষা। এত প্রোটেস্ট, এত প্রতিবাদ, যার সাথে আমি শুরু থেকে রয়েছি, এবং যতদিন চলবে ততদিন থাকবো, আমার যেটা এখন বর্তমানে ভীষণভাবে মনে হয় যে সহজাত শিক্ষার ওপর জোর দেওয়াটা ভীষণ জরুরি হয়ে একদম। আমি এসেছে। সহজাত শিক্ষার উপর জোর দেওয়াটাতে আসবো, কিন্তু তার আগে তুমি বলো, তুমি যেহেতু প্রথম থেকে প্রতিবাদে ছিলে, পথে ছিলে, বিভিন্ন ভাবে ছিলে, আমরা জানি পথনাটিকার সাথেও বিভিন্ন মানে প্রতিবাদের তো বিভিন্ন ভাষা হয়, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কাঞ্চন মল্লিকের এই যে বক্তব্য, যেটাতে কার্যত আবার নতুন করে ঝড় উঠেছে, শিল্পীরা তাদের পুরস্কার ফিরিয়ে দিচ্ছে, এই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো? প্রথম কথা, যেসব সিনিয়ররা তাদের প্রাপ্য পুরস্কার, তারা কিন্তু এই পুরস্কারটার জন্য ভীষণভাবে তারা তাদের যোগ্যতাতে দিয়ে এই পুরস্কারটা জায়গা করে নিয়েছেন। সেই পুরস্কার যারা যারা ফিরিয়ে দিয়েছেন তাদেরকে আমি কুর্নিশ জানাই। এরাই আমাদের পথপ্রদর্শক। ওই বলে না যে বটগাছের ছায়ায় বসলে এমনি অক্সিজেন পাওয়া যায়, তো তোমরা যারা এই কাজটা করেছো, তোমরা হচ্ছে আমাদের বটগাছ। তোমাদের থেকেই আমরা অক্সিজেন পাই, সাহস পাই সৎ থাকার এবং সৎ পথে খেটে খাওয়ার। আমি একজন সাধারণ মানুষ এবং এই শহরে থাকি, নাগরিক। ঠিক। আমি কোনোভাবে পুরনো জিনিসের রেশ টেনে কথা বলছি না। আমি একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে উনি যে মন্তব্যটা করেছেন সেটা তীব্র প্রতিবাদ জানাই। পরবর্তীকালে উনি হয়তো ক্ষমাও চেয়েছেন, সেটাও ঠিক, কিন্তু শব্দ তো ব্রহ্ম, টুথপেস্টের মতো, একবার বেরিয়ে গেলে আর তো টিউবের সেটাকে ঢোকানো যায় না। তো ওই রকম একটা ব্রহ্মাস্ত্র যখন ব্যবহার করবেন তখন সচেতন না হয়ে ব্যবহার করাটা ঠিক না। এবং যখন ক্ষমা চেয়েছেন তখন বলেছেন আমার বাড়িতেও মা আছে, বোন আছে, বউ আছে, হ্যাঁ ছেলে আছে। হ্যাঁ, এবং সেই জায়গায় তো আমার যতটুকু বলার আমি সেখানে বলেছি। আমি যেটা বলেছি সেটা আমি আবারও বলতে পারি। আমি ওনাকে বলেছি যে কাঞ্চনবাবু, আপনি আর যাই বলুন সন্তানের কথা বলবেন না, কারণ সন্তান আপনার কাছে নেই, সে তো আমার কাছে প্রতিপালিত হচ্ছে। আমার মনে হয় যে সাধারণ মানুষকে বোকা ভাবাটা সব থেকে বেশি বোকামো। খুব বড় বড় মানুষরা সেই বোকামোটা যখন করেন, তারপর যখন বুমেরাং হয় তখন আর কমপ্লেন মানুষ করবেই, কিন্তু কমপ্লেন করে কোনো লাভ হয় না। মানুষদের একটা পোস্ট তুমি শেয়ার করেছো, সেখানেও ভীষণ অনেক কমেন্ট এসছে। শুধু তাই নয়, বলছে অনেকেই বলছে এই কাঞ্চনকে আমরা চিনি না, বন্ধুত্ব ত্যাগ করলাম। মানুষদি বলেছে ফ্রেন্ড লিস্ট থেকে বাদ দিয়ে দিলাম। তো সত্যি এই কাঞ্চন বাবুকে আমি চিনি না, আমিও চিনি না।
কিন্তু যেটা সত্যি সেটা তো সত্যি, সেটা তো বাস্তব, ঘটছে। তো সেটাকে অস্বীকার করি কি করে? কিন্তু যারা যারা বলছেন, আমি অনেক আগে ওনার যখন বিয়ে হচ্ছিল তখনও যে প্রতিক্রিয়ার মুখে উনি পড়েন, আমি তখনও সংবাদ মাধ্যমকে বলেছিলাম যে আমি এই কাঞ্চনবাবুকে চিনি না, এই কাঞ্চনবাবু আমার প্রাক্তন নয়। সামাজিকভাবে যে শিক্ষাটা পেয়ে আমরা বড় হই সেটা খুব গুরুত্বপূর্ণ, অন্তত আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভীষণ সবসময় গুরুত্বপূর্ণ, কিন্তু আজকে বোধহয় কোথাও চোখে আঙুল দিয়ে এটা দেখিয়ে দেওয়া হচ্ছে, ছোট থেকে যেটা শিখি সেটা অনেক বেশি ভালোভাবে আজকে শিখতে সেটা হয়। আন্ডারলাইন করে দেওয়া হয়েছে। ওই যে আমরা হাইলাইটার ব্যবহার করি না, যারা স্কুল কলেজের সাথে একদম। যুক্ত আছেন, এখনো পড়াশোনার সাথে যুক্ত আছেন, হাইলাইটার মানে এটা না এখন হাইলাইটেড হয়ে গেছে যে সহজাত শিক্ষার ওপর জোর দিন। পুঁথিগত শিক্ষা সেটা না, জীবন কিন্তু ম্যাথ, সায়েন্স, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি এটা আলাদা আলাদাভাবে পরীক্ষা নেয় না। জীবন পরীক্ষা নেবে একমাত্র একটা সাবজেক্ট, মনুষ্যত্ব। ছোটবেলাটা দাঁড়িয়ে আছে, ছোটবেলার ওপর দাঁড়িয়ে আছে বড়বেলাটা। আমাদের বড়বেলাটা আসলে ছোটবেলাটারই রিফ্লেকশন। আমি খুব সাধারণ মানুষ, হয়তো আমার কথাগুলো অনেক সময় না ভীষণ কি বলবো, খুব সাদামাটা ওই ভাত ডালের মতো লাগে, কারণ আমি ওইটুকুই বলতে পারি, আর আমি তঞ্চকতা করতে পারি না। আমার মনে, আমার ভেতরে, আমার বোধ, আমার বুদ্ধি দিয়ে যেটা আমার কনসিয়াসে আসে সেটাই আমি শেয়ার করি। একদম সেইটুকু ছোট ছোট জিনিস ফলো করে আমি যখন উপকৃত হই, আমি কাউকে জ্ঞান দিই না। আমি যেটাতে উপকৃত হয়েছি, আমি সবসময় চেষ্টা করি একটা ভালো জিনিস, বা এটা একটা নতুন ভালো জিনিস শিখলাম, তো তাহলে এই ভালো জিনিসটা নিজের মধ্যে কেন সীমাবদ্ধ করে রাখবো? শেয়ার করে দেখি না। যারা মনে করবেন যে এটার মধ্যে নেওয়া যায় কিছু, সেটা নেবেন, আর যদি মনে হয় যে নেওয়ার যোগ্য না, ছুঁড়ে ফেলে দেবেন। ছুঁড়ে ফেলে দেওয়ার রাইট সবার আছে। ঠিক। সবার ভেতরে একটা ছাঁকনি আছে, এবং সেই ছাঁকনির ছিদ্রগুলোকে যতটা সম্ভব সূক্ষ্ম রাখবেন। একটা বিষয় তোমার কাছে আসতে হয়, যেহেতু তুমি এসছো এখন আর তোমার সাথে এতটা গল্প করছি, 2021-এ তুমি অনেক আপস এন্ড ডাউনস এর মধ্যে দিয়ে গেছো, তারপর সেই জায়গা থেকে তুমি অনেকটা এগিয়ে এসছো এবং এখন তুমি সামনের দিকে এগোচ্ছ ছেলেকে নিয়ে। এবং এই যে স্ট্রাগলটা, এই যে লড়াইটা, এবং ছেলে তোমাকে খুব সাপোর্ট করেছে, মানে একটা সময় আমরা জানি। তো আমরা বলি যে ছেলেকে বড় করছো কিভাবে, আমি সেটা বলবো না, আমি ছেলেকে মানুষ করছো কি করে এটা বলবো। কারেক্ট। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমি কারুর নাম, স্থান, লোকেশন এগুলো আমি উচ্চারণই করতে চাই না, তার কারণ কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করাটা বা আঘাত করাটা আমার কখনোই মানে কখনোই সেটা আমার অভিপ্রায় নয়। ঠিক। আমি তো নিজের কানে শুনেছি, একজন মাকে শুনেছি বলতে যে যেদিন তুই বাজারে সবথেকে দামি মাছটা কিনতে পারবি সেদিন তোকে লোকে সম্মান করবে। আমরা মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাইয়ের মতো সব কিছুই তুলে নিই, কিন্তু এটা কি কোথাও একটা মোটা দাগের শিক্ষা নয়? ঠিক তো। আজকে যে ওই নির্বোধ শিশুটা, অবোধ শিশুটা, সে যখন বড় হচ্ছে, সে তো এইটা নিয়েই ভাবছে যে সবথেকে দামি মাছটার সাথে সবথেকে দামি মাছটা যেদিন আমি কিনতে পারবো সেটাই হবে জীবনের সবথেকে বড় অ্যাচিভমেন্ট। তাহলে যেন তেন প্রকারেণ আমাকে ওই মাছটাই কিনতে হবে। ঠিক। এখানেও কিন্তু সেই শিক্ষার বিষয়টাই আসছে। এক্স্যাক্টলি। স্কুল কলেজের পক্ষে সম্ভবই নয় এই সহজাত শিক্ষাটা বাচ্চাদের মধ্যে মানে ইনজেক্ট করা। বরং এটা কিরম জানেন, এটা হচ্ছে, আমি মনে করি বাড়ি এবং স্কুল এটা হচ্ছে একটা মানুষের দুটো পা, দুটোকেই সমান্তরালভাবে চলতে হবে। ঠিক। স্কুলে থাকে কতক্ষণ? আমরা একটা বাচ্চাকে তৈরি করে তবে স্কুলে পাঠাই।
ইউনিফর্ম পরাই, জলের বোতল দিই, সেটা তো সবটাই বাইরেটা বাহ্যিক, তৈরি হলো, একদম। কিন্তু ভেতরটা তৈরি করার দায়িত্ব তো বাড়ির লোকেরই। হ্যাঁ, এখানে প্রশ্নটা মানে এটাই হওয়া উচিত যে বাড়ির লোকের ভেতরটা কি তৈরি তৈরি হয়েছে? হয়েছে আদৌ? হ্যাঁ, হ্যাঁ। সেটা যদি না হয়, এবং সেটাই খুব বিপদের কারণ, স্টাইলটা এত বাড়িয়ে ফেলবেন না যে লাইফটাই হারিয়ে যায়। সেটাই মানুষ বেশি করে, শিল্পীরা। শুধু শিল্পীরা নয়, না। মানুষ অ্যাজ আ হোল। কারণ দেখ, শিল্পীদের আসলে কেন না, স্পটেড এখন হয়, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কজন শিল্পী বলেন যে আমি আগে সাধারণ মানুষ তারপর শিল্পী? এটা তুমি খুব অনেস্টলি বলো তো। যাদেরকে আমরা পর্দায় দেখতে পাই, তারা এই অনেস্ট কনফিউশনটা কতটা করে যে আমি আগে সাধারণ মানুষ তারপর আমি শিল্পী? আমি এখানে একটা কথা বলি, আমি না কখনো কাউন্ট করি না যে কজন এটা বলছেন। না, আমি সামগ্রিক বলছি, কজন মানে আমি সামগ্রিক সবসময় কথা বলছি। এটা দেখি যে আমি হ্যাঁ, এটা সেটা- দৃপ্ত কণ্ঠে বলতে পারছি কিনা। কিন্তু এটাই তো আমি বলছি যে এই যে আমরা আজকে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, তার এটাও তো একটা কারণ, মানে কোথাও গিয়ে। হ্যাঁ, ডেফিনেটলি একটা কারণ, ওই যে বললাম যে আমি সাধারণ, এটা আমাদের- ভাবতেই এখন অনেকের অনেক জায়গায় অনেক সমস্যা হয়, তাই তো? দেখ, আমি একটা কথা বলি, মানে এটা সত্যি, মানে অনেস্টলি যদি স্বীকার করেন না যে আপনি কি ভুল করেছেন, ভুল মানুষ মাত্র করবে, কিন্তু ভুলটাকে জাস্টিফাই করা আরো বড় ভুল। আজকেই হয়েছে, ও আমার ইন্টারভিউ নেবে, আমি ছেলেকে স্কুল থেকে তুলে এখানে তাড়াহুড়ো করে স্টুডিওতে চলে এসেছি। এবার সাধারণ নর্মাল চটি সেটা পায়ে ছিল, আর যে জুতোটা যেটা পরে আমি ইন্টারভিউটা দেব, সেই জুতোটা গাড়িতে থেকে গেছে। কিন্তু বিশ্বাস করুন, তাতে না আমার এতটুকু কনফিডেন্স লেভেল কমেনি, কারণ আমার কনফিডেন্সটা আমার ভেতরে, আমার জুতোয় নয়। ঠিক। এই সত্যিটা স্বীকার করতে অসুবিধা কোথায়? অসুবিধা কোথায়? তার মানে বাহ্যিক যে জগৎটা, সেটাতে মানুষ অনেক বেশি আকৃষ্ট হয়। হ্যাঁ হ্যাঁ, হয়। কারণ আর বাহ্যিক জগৎটাই এত চাকচিক্যময় না, সেটা অ্যাট্রাক্ট করবেই। এবার সেই অ্যাট্রাকশন থেকে নিজেকে কি করে অব্যাহত রাখবেন, সেই অ্যাট্রাকশন থেকে ওই ফাঁকের মধ্যে নিজেকে কি করে পদ্ম তৈরি করবেন, সেটাই তো হচ্ছে আসল চ্যালেঞ্জ। আরো একটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে তুমি মনে করো বিয়ে হচ্ছে একটা প্রতিষ্ঠান, এবং বিয়ে করার আগে প্রত্যেকের একটু পড়াশোনা করা উচিত, সেখানেও তুমি বলো যে পড়াশোনা, এটা কেন? এটা যদি একটু বলো। প্রথম কথা, বিয়ে এবং চাকরি এটাকেই জীবনের লক্ষ্য এবং মোক্ষ করে ফেলবেন না। এটা কি তুমি তোমার নিজের জীবন থেকে অভিজ্ঞতা করার পর এটা বলছো? না, this has been a part of my upbringing, এবং এই আপব্রিঙিং এর জোরেই আমার সিদ্ধারাটা খুব শক্ত তৈরি হয়েছে। সেটা কি ধাক্কা খাওয়ার পর? না, ধাক্কা খেয়ে যাতে ভেঙে না যায় সেটা। ওই যে বললাম না, ঘুরে ফিরে একটা কথাই বলি, সহজাত শিক্ষাটা ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। চাকরিটা হচ্ছে কি জানেন, খাবারের নুনের মতো কাজ। সবাই দেখুন, কেউ চাকরি করে, কেউ সেলফ এমপ্লয়েড, তো কাজটা হচ্ছে এই যে অর্থটা আসছে, এটা না নুনের মতো। এটা খুব বেশি যদি হয়ে যায় জীবনে, তাহলে তো জীবনটা নুন কাটা হয়ে যাবে, সেই খাবারটাও তো আপনি খেতে পারবেন না। দ্যাট ইজ দ্য ভিশিয়াস সাইকেল। কিন্তু সত্যি কি গুগল সার্চ করে বিয়েটা করা যায়? মানে বিয়ের আগে কি কি, মানে গুগল সার্চ করে কিভাবে, মানে এইটা একটু আমার না, জানার আমি ইচ্ছা। সার্চ বলেছি। এবার রিসার্চের ডেফিনেটলি একটা পার্ট হতে পারে গুগল, কিন্তু মানে হ্যাঁ, সেটা কাউন্সিলিংও হতে পারে। মানে আপনি বিয়ের জন্য তৈরি কিনা, আপনার মনে হচ্ছে আপনি বিয়ে করছেন, কিন্তু আপনি বিয়ের জন্য তৈরি কিনা, সেই কাউন্সিলিংয়ের জন্য, সেই কাউন্সিলিংটা যদি আপনার মনে হয় যে দরকার, যদি আপনার সাবকনশিয়াস মাইন্ড বলে যে দরকার, বা আপনি বিয়ের পর মা হবেন কিনা, কোথাও একটা দ্বন্দ্বে আপনি রয়েছেন, স্পেশালি মহিলাদের এই দ্বন্দ্ব থাকে, যদিও আমার ছিল না মা হওয়ার ক্ষেত্রে, কিন্তু যদি মনে করেন থাকে, তাহলে কিন্তু কাউন্সিলরের হেল্প নিতে দ্বিধাবোধ করবেন না।
মানুষের মনে স্বাভাবিক প্রশ্ন আসাটাই প্রকৃতির নিয়ম। সেই নিয়মের বিরুদ্ধচারণ করলে তাহলে দেখবেন জিনিস ব্যাকফায়ার করবে। মনে প্রশ্ন আসবে, মনে প্রশ্ন আসা মানে আপনি সেটার সাথে ওই ছোটবেলা থেকে না আমাদের একটা ভীষণ মুশকিল হয় কি, উই আর টট টু বি জাজমেন্টাল। একদম। তোমার মনে এই প্রশ্নটা আসছে মানে ও বাবা তাহলে কি আমি ও খারাপ, ভেবে নিচ্ছে একদম। তাহলে কি আমি সোসাইটি আমাকে খারাপ ভাববে? না, তা নয়। আপনার রাইট, আপনি এক একটা মানুষ এক একটা ইন্ডিভিজুয়াল, এবং প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালের মনে আলাদা আলাদা প্রশ্ন আসতেই পারে। সেগুলোকে সরিয়ে দেবেন না, সেগুলোকে অ্যাড্রেস করুন। এবং ডেফিনেটলি আমি আগেও বলেছি, মানে আমার একটি ইন্টারভিউতে, যে কোনো বিষয় তাড়াহুড়ো করবেন না। কোনো যেখানেই তাড়াহুড়ো, সেখানেই জানবেন অনেকগুলো লুপ হোলস হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়, সেখানেই হোঁচট খাওয়ার সম্ভাবনা আছে। তুমি কি তাহলে মানছো তুমি তাড়াহুড়ো করেছিলে বিয়ের ক্ষেত্রে? অফকোর্স। আমি তো সেটা স্বীকার করতে কোনো মানে দ্বিধা নেই। হ্যাঁ, যদিও আমি কিন্তু খুব তাড়াহুড়ো করেছিলাম বলতে কি, আমি যে খুব আর্লি ম্যারেজ করেছি তা না। আমি 34 বছর বয়সে বিয়ে করেছি, একটা ঠিকঠাক সময়। কারণ 34-এর পর বিয়ে করলে সবকিছু যদিও আমার মানে আই ওয়াজ ভেরি ফিজিওলজিক্যালি ফিট, কিন্তু এটা বায়োলজিক্যালি এরা বলে যে কনসিভ করতে হয়তো একটু লেট ইয়ার্সে হয়তো প্রবলেম হতে পারে। তো বাট আমি 34 বছর বয়সে বিয়ে করেছি, এবং বিষয়টা হয়েছিল কি, যে কোথাও তো একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট তো চলে আসে। তো তখন আর তুমি ভাবোনি কিছু? তখন আর আমি ভাবিনি, মানে প্রেমটা হয়েছে, তখন উনি প্রথম বিয়ে থেকে অলরেডি ডিভোর্স হয়ে গেছে, তারপরে আমার ওনার সাথে আলাপ হয়েছে। এবং ইউ নো I took life on a face value. তো কি হয়, 3 থেকে 4 মাসের মধ্যেই জিনিসটা ঠিক হয়, এবং সেটা হয়েও যায়। ওয়েল, মানে সব কিছুর পেছনেই কোনো না, নাথিং ইজ অ্যান অ্যাক্সিডেন্ট, সব কিছুর পেছনেই কোনো না কোনো কারণ আছে, এবং আই ডোন্ট রিগ্রেট এনিথিং দ্যাট হ্যাজ হ্যাপেন্ড ইন মাই লাইফ। বিয়ে করেছি তার জন্য কোনো রিগ্রেট নেই, বিয়ে ভেঙে বেরিয়ে এসেছি তার জন্য কোনো রিগ্রেট নেই। আর এই মুহূর্তে দাঁড়িয়ে কি মনে হয় আদর্শ জীবনসঙ্গী বলে কিছু হয়? আমার শেষ প্রশ্ন তোমার কাছে। না, না, একমাত্র জীবনসঙ্গী যে আপনার সাথে লাস্ট অবধি যাবে তাকে আপনি রোজ দেখেন। কোথায় বলুন তো? আয়নায়। আর সে একমাত্র আপনি ছাড়া কেউ নয়। সেই কি আদর্শ জীবনসঙ্গী, যাকে নিজেকে দেখা যায় আয়নায়? তুমি তো নিজেকেই দেখছো। অ্যাবসলিউটলি নিজেকে নিয়ে এসেছেন, নিজেকে নিয়েই যাবেন, এবং নিজের সাথেই তো মন খুলে কথা বলা যায়। নিজের থেকে যখন পালাবার প্রশ্ন আসে, তার মানে বুঝবেন যে আপনি আর ভালো নেই। অনেক ধন্যবাদ তোমাকে স্টুডিওয়ে আসার জন্য এবং এতক্ষণ সময় দেওয়ার জন্য। অনেক কিছু শেখার আছে, সব কিছুই শেখার। জীবনে আপস অ্যান্ড ডাউনস আসবে, কিন্তু এগিয়ে যেতে হবে এবং শিখতে শিখতেই এগিয়ে যেতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে জীবন কখনোই থেমে থাকে না। আর আমরা এখন যে প্রেক্ষাপটের মধ্যে দিয়ে যাচ্ছি, সেখানে দাঁড়িয়ে তো অনেক কিছু শেখার সত্যিই রয়েছে। ডেফিনেটলি। পথেই যে পথ চেনা হচ্ছে, কত মানুষের সাথে দেখা হচ্ছে, কত মানুষ যে আপন হচ্ছে, সেই মানে বলে বোঝাতে পারবো না। আমি একটা জিনিস বলবো, জানিস, এটা আমার ব্যক্তিগত যেটা ফিল করি, কোথাও না ওই যে মুন্না ভাই MBBS ছবিটা হয়েছিল না, সেখানে একটা কথা ছিল যে ডাক্তাররা কি মানুষ হবে না? ঠিক। আমি বলছি হবে। যে জুনিয়র ডাক্তাররা এই ঝড় জল বৃষ্টিকে উপেক্ষা করে তেরপোলের নিচে বসে আছে, তারা অনড়ভাবে, তারা শুধু ডাক্তারি পাশ করবে না, তারা মনুষ্যত্বের পরীক্ষায় পাশ করে যাবে। এক ঝাঁক ডাক্তার যারা মানুষ হবেন, এটা যে কত বড় আনন্দের জায়গা। ঠিক। এবং
যার সাথে এই ঘটনাটা ঘটেছে কোনো বাপ মার সাথে যেন এই ঘটনা এই ঘটনা না ঘটে। নিজে মা বলে আমি কিছুটা অন্তত কল্পনা করতে পারি, কিছুটা। 31 বছরের অ্যাটাচমেন্ট হঠাৎ করে এই রকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যখন বিচ্ছিন্ন হয়ে যায়, কি হতে পারে। কাকু কাকিমার সাথে আমার এখনো পর্যন্ত আলাপ হয়নি, তবে কোনো না কোনো একদিন এই পথেই আলাপ হয়ে যাবে। ঠিক। একটা জিনিস মনে রাখবেন, আপনার এক মেয়ে অকালে চলে গেছে, কিন্তু বিভিন্ন প্রফেশনের কত মেয়ে যে আজকে আপনার সন্তান হয়ে গেছে। একদমই, আমাদের সময় একদম শেষ। আমরাও চাই তিলোত্তমা বিচার পাক। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। পেতেই হবে। আপনারা দেখতে থাকুন এনকে টিভি বাংলা। ভালো থাকবেন।